ওর সাথে আসলে আমার পরিচয় 85 সাল থেকে, যখন আমি 85 সালে ঢাকা শহরে আসি তখন থেকে ওকে আমার চেনা। আমার সামনেই বুলি ভাইয়ের সাথে বিয়ে হয়। আর কেমন লাগছে ওটা তো বলার কোনো ভাষা নাই। সেটা উম, আমি 2-3 দিন কোনো কাজ করতে পারি নাই, বা আমি ছাদে কাজ করি প্রতিদিন, তারপরে এসএসএল এ গিয়ে মিটিং টিটিং থাকে, কালকে অ্যাটেন্ড করতে পারি নাই। শরীরে কোনো শক্তি পাচ্ছিলাম না, শক্তি ছিল না। যেদিন মারা যান আমি শুনলাম, ওই দিন আমি একটা দাওয়াতে ছিলাম, তারপর আমার কোথায় খাবার দাবার, আমার মুড অফ হয়ে সারা শরীর কেমন একটা কাঁপুনি দিয়ে তখন আমি সাহেবকে বললাম চলো আমি আর থাকবো না দাওয়াতে। বেশ রাত 12টা 1টার পরে, দাওয়াতে তো এরকমই রাত হয়। পরে আমি বাসায় চলে গিয়ে একদম মানে স্তব্ধ, এখনো পর্যন্ত আমি স্তব্ধ। আর সম্পর্ক কেমন ছিল বলতে, আমার বাসায় যদি 5 জন লোকেরও কোনো অ্যারেঞ্জমেন্ট হতো, ও থাকতো সাথে। আহ, ওর আরেক কলিগ ইউসুফ, আমাদের ডান্স ডিরেক্টর ইউসুফ, আর ওর ছেলেদেরকে আমি খুব কাছ থেকে দেখছি আসলে। কাছ থেকে দেখে আমি বিরক্তও ছিলাম কিছু কিছু ব্যাপার নিয়ে। যে ওকে একদিন বললাম যে ভাই বলছিল সেটাই তো ঠিক আছে, তাহলে আবার ছেলে কেন বললা, লোকজন কি বলে? তো ও তো একদম চোখে মুখে খুব বিরক্ত হয়ে, আল্লাহ দেবী কি বলো, ও তো আমার ছেলে। এই ইসুফ, তুই না দেখছিস মনির জন্ম হতে তুই দেখছিস না? ইউসুফ আমার দিকে তাকায় বলে হ্যাঁ। পরে আমি ইউসুফকে জিজ্ঞেস করলাম, ইউসুফ মিথ্যা কথা কেন বললি? বলে আপা ওনার সাথে সারাদিন চলি, ওনার সাথে আমার বাসা পারিবারিক, এখন আমি মিথ্যা কি করে বলি ভাবি? ভাবি ডাকিস যে ভাবি আমি কিভাবে মিথ্যা মানে আহ, উনার মুখের উপরে সত্যিটা কিভাবে বলি যে আমি কিচ্ছু জানি না, কিন্তু আপনি যেটা সন্দেহ করছেন ওইটাই সত্যি। পরে তো আমাকে অনেকে জিজ্ঞেস করে, একদিন রোজিনাও ফোন ফোন করছে বা দেখা হলে বলতো এইটা কি, ওর পিছে পিছে এটা কি, এটা ওর কিসের ছেলে? তখন আমি বললাম এই ঘটনা আমি জানতাম, এরকম ভাই ভাই বলে, তারপরে এই ছেলেই বলে একদম আমার পেটে। অঞ্জনার একটা ভয় ছিল কি, আমাদের বাঙালি মেয়েদের মধ্যে ওটা থাকে, ওই যে কেউ বন্দা বলবে, ওই ভয়টা ওর সারাক্ষণ ইয়ে করতো। আর যখন মনি ছিল না, তখনও মনি আসার মনে হয় 5-6 মাস আগে বা 1 বছর আগেও ও বলতো জানো আমার না ডাক্তার দেখিয়েছে, জরায়ু ঠিক আছে, তারপর জ্যোতিষ দেখাইছে। জ্যোতিষ ছিল একজন বাংলাদেশের অনেক বড় একজন ভণ্ড আছে, রাজীব চৌধুরী ওনার নাম, পাথর স্টোন বিক্রি করে, কয়েকবার পুলিশও ধরছে। ওই লোক যে অঞ্জনার কত টাকা খাইছে, সেই লোকের সাথেও আমাদের উঠা বসা ছিল, হয় না ফ্রেন্ড সার্কেলের মধ্যে গিয়ে উনি কোনো না কোনো ভাবে দাওয়াতে আমাদের সবগুলাকে ফেলায় ও এইসব তাবিজ দোয়া, স্টোন, জ্যোতিষ এগুলো খুব বিশ্বাস করতো। যেভাবে পারে ওইভাবে এনে ওই লোককে টাকা দিত, আর এত বুঝাইতাম এগুলো করো না, এগুলোর কোনো সত্যতা নাই, এগুলা ঠিক না, বিশ্বাস করো না। কার কথা কে শুনে? এই এ কারণেই মনিকে নিজের সন্তান হিসেবে তিনি পরিচয় দিতেন। একটা কথা হলো বন্দা মানুষ বলবে, এইটা কোনো মেয়ে আসলে স্বাভাবিকভাবে নিতে পারে না। আর একটা কথা ছিল ও আসলে একা ছিল। একা ছিল বলতে ওর ছোট বোন যেটা রঞ্জনা, আমরা জি। বুলা বলে ডাকি ওকে, রঞ্জনা ওর হাজবেন্ড খুব পড়াশোনা, একজন শিক্ষিত মানুষ, বাচ্চাটাকে নিয়ে খুব ব্যস্ত থাকতো। রঞ্জনাও একসাথে ছিল, মানে বুলাও একসাথে ছিল। ওই মনি যখন জীবনে আসলো, মনি তখন দেখা গেল কারোর সাথে কোনো যোগাযোগ ইয়ে করতে দেয় না। আমি একদিন শুধু ইয়ে জিজ্ঞেস করলাম একটা ফেসবুকের নিচের কমেন্টে, তুমি ওই ভাই বললা, এখন আবার ছেলে কেন বলছো? তো আমি তো ও আমার বন্ধু, আমি লিখতেই হ্যাঁ। পারি। সাথে সাথে দেখলাম ওই ছেলে মনে আমাকে ব্লক করে দিল। পরে আবার বিভিন্ন অনুষ্ঠানে আমাদের একসাথে দেখা হচ্ছে, দেখা হলো 8-10 জনকে যখন আমি ইনভাইট করতে যাই তখন ওকেও বলি যে তুমিও এসো, তখন ও ইউসুফ মনে আসতো। ও লোনলি ছিল বলতে ওর আগের হাজবেন্ড আমি দেখি নাই, মোহাম্মদপুরের রহমান সাহেব যার সাথে বিয়ে জি। হয়েছিল। দুলি ভাইয়ের সাথেও বেশি দিন সম্পর্ক টিকে নেই। পরে আমি 1 নম্বর সেক্টরের বাসায় রাজীব সাহেব থাকতেই বুলি ভাইকে একদিন ডেকে এনে অনেক হাতে পায়ে ধরে বুঝায় বলছে ভাই এক হয়ে যান। কি হয়েছে, যদি ওরও ভুল হয় বা আপনারও ভুল হোক, এক হয়ে যান। এখন এটা বললে সে কানে ধরে উঠা বসা করতে বলে, আপনি আমাকে কানে ধরে উঠা বসা করান কিন্তু এই কথা বলেন না আমাকে। এখন আরেকজনের ব্যক্তিগত ব্যাপার। আমি ভাবি, বুলি ভাই আমাকে ভাবি বলতেন। ভাবি হিসাবে যতটুকু আমি তো বয়সে এমনি ওনাদের ছোট, কিন্তু জি। অন্য রাজীব সাহেবের কারণে আমাকে ভাবি বলতেন। তো যতটুকু সমাধান করার চেষ্টা করেছে বুলি ভাই মানেন নাই। পরে ও আসলে একা জীবন মানুষ না, একটা বয়স হোক যতই হোক, 100 বছর বয়স হলে একজন চা খাওয়ার জন্য পাশে একজন মানুষ সঙ্গী লাগে। প্রয়োজন।
এক রাত জ্বর আসলে একটা গ্লাস পানি ঢেলে দেওয়ার জন্য একজন মানুষ লাগে, ওই সঙ্গীর অভাবে ছিল। তো মনিকে ভাই হিসেবে হোক, প্রথমে বন্ধু হিসেবেই হোক, পরবর্তীতে যখন ভাই হিসেবে আসার পরে লোকজন খুব সমালোচনা হচ্ছে, এটা তো স্বাভাবিক, সারাক্ষণ একটা এরকম ছেলে সারাক্ষণ সাথে সাথে। তখন ওরা কি যেন প্ল্যান করলো, এটা মনিরই বুদ্ধি হয়তো, যে আমাকে তুমি ছেলে বানায় নাও, তাহলে মানুষের কথা হয়ে যাবে। তারপরে তো আমার মেজাজ গরম হতো, মনির খবরদারি ওর উপরে, ওর ওর ইশারায় কোথাও যাবে, ওর মনি পারমিশন দিলে কেউ দাওয়াতে যাবে। যাই হোক, একজন ওদের বাসায় আসা যাওয়া ছিল, কি রে তুই ওখানে যাস না, তোর সাথে আসা যাওয়া না? বলে মনি পছন্দ করে না। মনি পছন্দ না করলে অঞ্জনা আপাও মনির কথার বাইরে যাবে না, এই জন্য অকারণেই আমার সাথে সম্পর্ক নষ্ট। তারপর আবার কিছুদিন পরে দেখলাম হ্যাঁ, যাচ্ছে। মানে মনির কথার সমস্ত কিছু সিদ্ধান্ত। আর মনির সাথে যখনই দেখা হতো, আন্টি আমাদের এখন না যাত্রা বাড়িতে আমরা 5 তলা বাড়ি কিনেছি। তার আগে কিন্তু অঞ্জনা টাকা পয়সা খুব অবস্থা খারাপ ছিল, প্রায় 40 লাখ টাকার মতো লোন হয়ে গিয়েছিল জি। মাঝখানে, যখন ছবি টবি ছিল না। পরে দেখলাম হঠাৎ করে একদিন শুনি 5 তলা বাড়ির মালিক। আবার এখানে উত্তরখানে দেখা হলে বলতো আমার বাসা শেষ হোক, তোমাকে নিয়ে যাব, বাসার কাজ হচ্ছিল। আর শেখ হাসিনা ম্যাডাম একটা প্লট দিয়েছিলেন, ওইটা কত কোটি টাকা দিয়ে বিক্রি করলো। ওর সাথে দেখা হলে খালি বলতো, আন্টি 2.5 কোটি টাকা কালকে সারা রাত গুনলাম, এই টাকা গুনা কি শেষ হয়? এটা মেশিনে হলে সম্ভব। এই পরের দিন রাত 2:30 বেজে গেছে আন্টি, মানে আমাকে দেখলে কেন জানি না, পরে এটা আরো দুই একজনকে জিজ্ঞেস করলাম, এই তোমাদেরকে কি এই ধরনের গল্প বলতো? বলে হ্যাঁ, সেম গল্প আমাদেরকেও বলতো। তারপর একদিন দেখে আমাকে নমস্কার করে। আমি বলছি, কে রে তুই আমাকে নমস্কার করতেছিস কেন? তুই কি হিন্দু? তো হিন্দু হলে নমস্কার করবি, মুসলিম হলে সালাম দিবি। হ্যাঁ। তা বলে হ্যাঁ আন্টি আমি হিন্দু। আমরা মানে, বলে আমার মা আমেরিকা গিয়েছিল, ওইখানে আমার মার সাথে আমার বাবার বিয়ে হয়, ভদ্রলোক হিন্দু, আমি তার ঘরের সন্তান। আমি কি করব, আমি কি ঝগড়া করতে যাব? একে তো বাচ্চা মানুষ, তার মধ্যে অঞ্জনা বান্ধবী, অঞ্জনা নিজেই মিথ্যা বলছে, এখন কি বলার আছে? তখন মনে মনে ভাবতো আমার মানে বন্ধু তো বন্ধুর জায়গায় আছেই, হয়তো ওর একাকিত্ব থেকে এই ভুলগুলা ও করে যাচ্ছে। এই আর কি, কিভাবে জীবনটা গেল এখন। সেটা কবে থেকে, মানে মনির সঙ্গে অঞ্জনার এই যে যুক্ত হওয়া, এটা কবে থেকে, কত বছর আগে থেকে এটা সে মনে মনে হচ্ছে? হয় আমার আমার তো হুবহু ডেট টাইম হিসাব নাই, 2-3 বছর 4 বছর বা এরকম হতে পারে, এরকম হতে পারে। এরকম হতে পারে। তারপরে অঞ্জনা তো জ্যোতিষ জ্যোতিষে বিশ্বাস করতো, আমাকে বলতো মনি আমার জীবনে আসার পর থেকে দেবী আমার টাকা পয়সা সমস্যা সমাধান হয়ে গেছে। তো তখন জিজ্ঞেস করলাম কিভাবে। এটা ছিল কি এরকম, কেউ যদি একটা কাজের জন্য বলতো, ধরো সরকারি কাজ, তখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায়, আর অঞ্জনা আওয়ামী লীগ দল করতো। হ্যাঁ। এখন কেউ যদি বলতো আপা আমার এই কাজটা করে দিলে আপনাকে এত টাকা দিব, এই কাজটা করে দেন, এটা ধরো কেউ প্লট পাবে, একটা সুপারিশের জন্য একজন মানুষ লাগে, তখন অঞ্জনা যে দপ্তরে যাইতো, যার সাথেই কথা বলতো, ওর তো অনেক সম্মান ছিল, শিল্পীদের সম্মান আছে, যে ওকে খালি হাতে ফিরাইতো না, কাজটা করে দিত। এটা আমি বলবো না ইলিগেল কাজ, লিগেল কাজই হোক, কাজটা করে দিলে, যার কাজটা ও করে দিল হয়তো সে টাকা পয়সা দিল, এইভাবে ওদের টাকা পয়সা আসলো। তারপর তো ম্যাডাম জায়গা দিলেন, শেখ হাসিনা ম্যাডাম জায়গা দিলেন, তারপর আরো টাকা পয়সার এই সেই মিলায়। ও অঞ্জনা মনে করতো কি, মনি ওর আংটির ভাগ্যে মনি ওর জন্য টাকার বস্তা নিয়ে দুনিয়াতে ওর ওর জন্য আবির্ভাব হয়েছে, এরকম একটা ধারণা ওর, যেহেতু ও দুয়া তাবিজ ফকির বিশ্বাস করতো। এগুলো বেশি বিশ্বাস করতে হয়। আচ্ছা, তো আপনার সঙ্গে শেষ যোগাযোগ কবে হয়েছিল? আমার সঙ্গে শেষ যোগাযোগ, ওর ছোট বোন বুলা উত্তরায় থাকে, তো বুলা কানাডায়, বুলার ছেলে সেটেল, একমাত্র ছেলে। আর ছেলে মাশাল্লাহ ওইরকম, সে অত বড় চাকরি করে, বিশাল অবস্থা ছেলের, হাজবেন্ডের অবস্থাও ভালো, নিজের ফ্ল্যাটে থাকে। ওর রঞ্জনা। রঞ্জনা, আমরা বুলা ডাকি জি। ওকে, হ্যাঁ। তো আমাদের সব ফ্রেন্ডদের বুলার বাসায় দাওয়াত, এটা গত মাসে। জি। তো ওখানে যাওয়ার পর অঞ্জনাকে দেখলাম, চেহারা টেহারা একটু ভাঙা, মুখ টুক একটু মলিন। তারপরে তো মহিলারা সব একসাথে বসছে, গল্প, সেলফি তুলো, এই করো এই করো। বুলা অনেক রকমের রান্না বান্না করলো, কথাবার্তা বলে নামার সময় দুইজন একসাথে নামলাম, চলে আসবো যখন। তো তখন বলতেছে, জানো আমার অবস্থা দেবী একদম আগের মতো, আমি শূন্য হয়ে গেছে। তো আমি বলছি, কেন শূন্য হয়ে গেছো? বলে এখানকার বাড়িঘর সব বিক্রি করে ফেলছে, আমি ভাড়া বাড়িতে থাকি। আমাকে একা বললো, ওখানে অনেক মহিলা ছিল, হ্যাঁ। কারোর সাথে কথা হয় না, নিচে গ্যারেজে দাঁড়িয়ে। হ্যাঁ। তো আমি বলছি, আমি জিজ্ঞেস করলাম কেন বাড়িঘর কেন বিক্রি করলো? বলে মানে
আওয়ামী লীগ গভর্নমেন্ট একটা ডিক্লেয়ার করছিল সিনেমা হলের জন্য একটা টাকা অনুদানের কথা, ওখানে কত কোটি টাকা দিবে কেউ, যেহেতু বাংলাদেশ থেকে সিনেমা মানে ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বাঁচানোর জন্যই ওখানে একটা অনুদান দিয়ে যাদের জায়গা আছে তাদেরকে হল করার জন্য টাকা দিবে, এই টাকাটা মান্থলি শোধ করবে ব্যাংকের ইনস্টলমেন্টের মতো, কিন্তু গভর্নমেন্ট দিবে। এই টাকা পাওয়ার জন্য এখন জায়গা তো কিনতে হবে, মনের উদ্দেশ্য হলো ওকে দিয়ে জায়গা কিনাবে। এখন জায়গা কেনার টাকাটা টাকা নাই, 2-3টা বাড়ি বা কিছু টাকা ক্যাশ আছে, এইটা দিয়ে তো ক্যাশ যেটা আছে ওটা দিয়ে তো জায়গা হবে না। সব বাড়িঘর ধাম দাম নীরবে, কাউকে কিচ্ছু না জানায়, কারোর সাথে কোনো পরামর্শ না করে মনের কথা মতো সব বাড়ি টাড়ি বিক্রি করে ও নিকেতনের একটা বাসায় উঠে গেল। তো বলে আমি ওখানে জায়গা কিনছি। তখন আমি ওকে বকা দিলাম যে তোমার বয়স হয়েছে, বুড়াকালে এখন আমাদের কি দরকার এত লোভের, 3 বেলা খেতে পেলেই তো হলো, তুমি 3 বেলা খাওয়া, একটু শান্তিতে ঘুম, এইটুকু ছাড়া তো এই বয়সে আমরা এখন সম্পদ দিয়ে কি করব, কেন তুমি এই বোকামিটা করতে গেলা? বলে হ্যাঁ ওইটা আসলে ভুল হয়ে গেছে, এখন তো আমার এমন অবস্থা খারাপ। তারপরে দেখলাম রঞ্জনা মানে বুলা কি কি ড্রেস ট্রেস বানায় ওকে একটা ব্যাগে ভরে দিল, কোন প্রোগ্রামের জন্য স্কার্ট স্কার্ট কি কি বানায় টানায় দিল। এই বলে আমি বললাম, আমরা মানে বকা দিলাম আর কি, এই বয়সে কেন এসব ভুল তুমি করতে গেলা? বলে মনি বলছিল ওই জন্য করলাম, মনির জন্য করলাম। ও তো মনি বলতে কেমন যেন একটা অজ্ঞান অজ্ঞান ভাব ছিল, এটা কেন আমি জানি না। আর যদি কেউ বলতো এটা তোমার ছেলে কিনা বা আপন ছেলে কিনা, একদম রেগে ফায়ার হয়ে যেত। আচ্ছা, সরকার পতনের পরে যারা আওয়ামী লীগপন্থী শিল্পীরা ছিলেন তারা নাকি অনেক চাপে পড়েছেন। আমি কয়েকটা স্ট্যাটাসও দেখলাম অঞ্জনা রহমান ওনার মৃত্যুর পরে দেখলাম। উনি কি এ ধরনের কোনো প্রেসারে পড়েছিলেন কি? না, উনি ঢাকা শহরেই ছিলেন, বহাল তবিয়তে ছিলেন, উনি কোনো চাপে পড়েছিলেন বলে আমার মনে হয় না। যদি পড়ে থাকে এটা আমার অজানা। ওনার কোনো সমস্যা হয়েছে বলে আমার মনে হয় না। আমি তো ওকে সব দাওয়াতেই পেয়েছি, হাসি খুশি ওই রকমই, একই রকম, কোনো ঝামেলায় আছে এটা আমার মনে হয় না। আচ্ছা, আর ওনার যে কনভার্ট হওয়া, হিন্দু থেকে মুসলিম হওয়া, ওনার এখন যে সম্পত্তির বিষয়গুলো রয়েছে এগুলো আসলে কারা পাবে? সন্তানমণি পাবে কিনা, যাকে সন্তানমণি তিনি পরিচিতি দেন, নাকি তার বোন রঞ্জনা পাবে? রঞ্জনাতেও তিনি হিন্দু ধর্মে রয়েছেন এখনো। হিন্দু ধর্মের। এই সমস্যা কি চলছে? এটা নিয়ে প্রচুর আলোচনা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল প্ল্যাটফর্মে। আমার মতে, আমি তো লর বিষয়ে এত কিছু জানি না, বুলা ওর রক্তের মন, এক মায়ের এক বাপের আপন বোন। আর এই মনি তার কথিত বা পালক সন্তান। বাংলাদেশের ল কি বলে আমি তো জানি না, একমাত্র বুলা পাওয়ার অধিকার এটা। বুলার সাথে কালকেও কথা হলো, বুলা তখন যে আমার নক্ষত্র তোমাদের নক্ষত্র আর নাই এই বলে হাউ মাউ করে কান্না। তা আমি বলছি, ওর কি কি আছে টাছে এগুলো বুঝে টুঝে নিয়ে তুই কি করবি কর। বলে আমার কিচ্ছু লাগবে না, আমার সম্পত্তি তো আমার খাওয়ার লোক নাই, তার ছেলে কানাডায় সেটেল, তার এখানে বাড়ি, এফডিআর সবকিছুই, ওর একটা স্বয়ং সম্পূর্ণ সংসার, আর ও খুব সিম্পল চলে। মানে একজন মানুষ আছে না তার কোনো খরচ নাই, এরকম কিছু মানুষ থাকে না, বলা হলো ওইরকম মানুষ, ওর কোনো খরচ নাই। আমরা যেমন এইটা কিনি ওইটা কিনি, শাড়ি কিনি, কসমেটিক্স কিনি, বেড়াই ঘুরি, ওর এই ধরনের কোনো খরচই নেই। বলে আমার পয়সায় খাওয়ার লোক নাই, আমি ওর টাকা পয়সা দিয়ে কি করব। তোমরা ডিসিশন নাও, এতিমদের মধ্যে, এতিমদের জন্য এতিমখানা বা ইয়ে করো। তো আমি বলি ঠিক আছে, যদি কিছু উঠাইতে পারিস তাহলে ওই শিল্পী সমিতির যারা দুস্থ শিল্পীরা আছে তাদেরকে এককালীন কিছু দিয়ে, কাউকে দোকান করাই দিলে, কাউকে একটা ব্যবসা ধরাই দিলে, কাউকে 2টা রিক্সা কিনে দিলে, এই ধরনের ভাড়া টাড়া দিয়ে ওরা চলতে পারবে যারা দুস্থ শিল্পী আছে ওদের জন্য কর। বলে তুমি একটু ওই শিল্পী সমিতিতে বলো বলো, তোমরা আসো, তোমরা নতুনের সাথেও কথা হয়েছে ওর। নতুনও বলছে তুই তোর বোনের হক তুই কেন নিবে না। তখন আমি বললাম দেখ, হক তোর হক, ওইটা তোর হক, তোকে আদায় করতে হবে, দাবি করতে হবে। আর হক ওইটা কি, হক কারো হক কাউকে বুঝিয়ে দেওয়া যেমন ধর্মে আছে, তেমনি তোর হকও তো তোকে বুঝে নিতে হবে। বলে তোমরা শিল্পী সমিতিতে বলো। তো আমি রাত্রে মিশাকে ফোন দিয়েছিলাম, অবশ্য মেসেঞ্জারে, ও বোধহয় ব্যস্ত ছিল। আর আমি মিশাকে অনুরোধ করব, আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে আমার ছেলে মেয়ে, আমি আমার জন্য সে মারা যাওয়ার পরে কোনোদিন আমি এফডিসিতে যাইও নাই ভোট দেওয়া ছাড়া, বা আমি কারো কাছে 5 টাকা নেই নাই, চাই নাই, বা প্রয়োজনও নাই। এইটুকু রিকোয়েস্ট করব, অঞ্জনার এই কষ্টের টাকাটা উদ্ধার করে এটা শিল্পী সমিতির দুস্থ শিল্পীদের মধ্যে যেখানে ওরা ভালো মনে করে, আমার মনে হয় টাকাটা ওখানে কাজে লাগানো উচিত। জি। আর মনিকে আমি দেখতাম সে ধমক দিয়ে দিয়ে কথা বলা, অঞ্জনাকে কোনো একটা কথা বললে ওই যে
অঞ্জনা এটা এরকম, বা আমরা সব নাচানাচি না ঠিক, ও তো নাচতো, যে একটু নাচো, বলো মনি যদি বলে নাচবে এরকম বলে ভয়ে ভয়ে মনির দিকে তাকায়, তো মনি একদম মুরব্বী অনেক বয়স্ক মানুষের মতো এরকম মাথা নাড়াইলে তখন সে উঠতো, নাহলে অঞ্জনাকে উঠানো যাবে না, মানে খুব প্রভাব ছিল অঞ্জনার উপরে। অসম্ভব অসম্ভব। আর আমার ওর কোনোভাবেই ওর অঞ্জনার প্রতি এই ধরনের আচরণ আমার কোনোদিনও ভালো লাগতো না, কোনোদিনও লাগতো না। এটা ইন্ডাস্ট্রির ইদানিং ইদানিং অঞ্জনা মারা যাওয়ার পরে শুনছে সবাই একই প্রশ্ন, ওকে ওকে ও কেন এত প্রভাব খাটাতো, মানে ওদের বাসায় কাদের সাথে ওর আত্মীয়তা থাকবে, কাদের সাথে ওর থাকবে না, কে যাবে যাবে না, এগুলো সব মনির কন্ট্রোলে। আচ্ছা, কিন্তু তিনি অসুস্থ হলেন, ব্রেন স্ট্রোক করলেন, হাসপাতালে কেন নেওয়া হলো না তাকে? এটা তো আমি একদম বলবো মনির এখন অঞ্জনার হাতে ক্যাশ টাকা পয়সা নাই, ওই জায়গাটা নেওয়া শেষ একদম। আমি না দেখে তো কারো নামে বলা গুণা, কিন্তু আমার সন্দেহ তো মানুষ করতে পারে, ডাউট করতে পারে, আমার মানে ধারণাও তো করার অধিকার আছে। আমার ধারণা ও মনে করছে এখন এই মহিলার কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নাই, এই মূল্যে আমি বাদ বাকি জিনিসের ওয়ারিশ, এটা ভেবে যে মানুষের হাত এক পাশ প্যারালাইজড, তখন কি তাকে হাসপাতালে না নেওয়া যায়? ওনাদের অঞ্জনার বাড়ির নেইবার উনি যেটা বললেন, একটা হাত ধরলে পড়ে যাচ্ছে, তার মানে বোঝা যায় হাতটা কি অবস্থা, তারপর কেন সে হাসপাতালে নেবে? আর যেই ফোন করুক, আমি তো জানতাম না অসুস্থতার খবর, যারা খুব কাছে ছিল যেমন ইউসুফ, ইউসুফ অঞ্জনা মানে ইউসুফকে দেখা যায়, এরা ভাই বোনের মতো, বা দুইজন একসাথে কাজ করে। ইউসুফ জানে না, ইউসুফকে যাইতে দেয় না, না না তোমার আসতে হবে না, ঠিক আছে সুস্থ আছে, এই কথার মানে কি? একজন শিল্পী মানুষ, সে সবার প্রিয়, সে মানুষ ভালোবাসে, লোকজন দেখতে গেলেও তো মনে হয় সবাইকে দেখে সে অর্ধেক সুস্থ হয়ে যেত, হাসি খুশি একজন মানুষ। একজন আহ, অসুস্থ মানুষকে দেখতে যাইতে দিবে না, কাউকে এলাও করবে না, এটা কিভাবে সম্ভব? সে কে এলাও না করার, এটা কেন, কি কারণ কি? ও চাচ্ছিল এইভাবে মারা যাক, গলা টিপে বা অন্যভাবে তো মেরে ফেলা যাচ্ছে না, অসুস্থ হয়ে মারা যাক। সব আমার ধারণা অঞ্জনার ডেঙ্গু হয়েছিল সম্ভবত, যখন জ্বর আসতো আমারও ডেঙ্গু হয়েছিল। তো ডেঙ্গুর পেশেন্টদের কিন্তু প্লেটলেট কমে গেলে একটা একটা অর্গান নষ্ট হয়ে যায়, যেটার আমি নিজে ভুক্তভোগী। আমার এসজিপিটি 108 হয়ে গিয়েছিল একদিনে। তারপরে আমি নিজের যান বাঁচানোর জন্য লিকুইড খাবার এটা ওইটা বমি আসে, তারপরে জোর করে খেয়ে ওইটা আমি ঠিক করলাম। ক্রিয়েটিনাইন বেড়ে গিয়েছিল, ওইটা হাসপাতালে 4-5 দিন থেকে আমি ঠিক করলাম, সাথে সাথে ট্রিটমেন্টটা পেয়েছিলাম। তো অঞ্জনা ট্রিটমেন্ট পেলে অঞ্জনা মারা যেত না। ওনার শরীরে নাকি আঘাতের চিহ্ন ছিল, এই কথাটা বলছেন অনেক শিল্পী। হ্যাঁ, এটা আমি অন্যের মুখে শুনেছি, ওই ছেলে মারতো অঞ্জনাকে, আমি দেখিনি, বা অঞ্জনাও কখনো বলেনি যারা ওর সাথে চলাফেরা করতো। তারপর আর একটা শুনলাম ওইদিকে ইউনিভার্সিটি এরিয়ার দিকে ওই কৃষি ওই হলের মতো একটা কিছু একটা আছে, অডিটোরিয়াম টাইপের, কৃষি কি নাম যেন, আমি নামটা ঠিক কৃষিবিদ ইনস্টিটিউট। মনে হয়, ওইটাতে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হচ্ছিল। তো ওখানে অনেকেই ছিল যারা আমাকে বলেছে, এখন ওরাও শুনবে, অ্যাওয়ার্ডটা নিয়ে যখন অঞ্জনা বাইরে আসে, এমন ভাবে অঞ্জনাকে গালাগালি করছিল মনে, এটা আমি কি বলবো, আমি রিক্সাওয়ালার ভাষা এটাও বলবো না, রিক্সাওয়ালাদেরকে ছোট করবো না, কোনো মূর্খ লোক ধরো যেভাবে বউকে গালি দেয়, ওই ভাষা আমি এখন এখানে উচ্চারণ করতে পারবো না, ওই ভাষায় গালাগালি করছিল। হঠাৎ দেখে অঞ্জনা পিছন ফিরে দেখে দিলারা দাঁড়ানো, এমন লজ্জিত, আহ, নামটা তো বলার কথা না কিন্তু বলে ফেললাম, যাক, দিলারা আর নিশাত আরেকটা আমাদের আর্টিস্ট আছে। তো ওরা দুইজন দাঁড়ানো দেখে ও একটু অপ্রস্তুত, তখন বলছে দেখো তো মনে গালাগালি করতেছে কিসের জন্য, যে তুমি যে অ্যাওয়ার্ড পেলে তোমার প্রতিক্রিয়া কেন জানালে না? তখন অঞ্জনের উত্তর ছিল, ওরা প্রতিক্রিয়া, আপনার প্রতিক্রিয়া কি এটা জিজ্ঞেস করলে তো আমি জানাবো, ওরা তো জিজ্ঞেস করে নাই। তো বলে তুমি মাইকটা হাত থেকে নিয়ে নিজে কেন বললা না, এই কথার জন্য এরকম গালাগালি। তো এটা দিলারার সামনে আর নিশাতের সামনে, আমি চাই নাই ওদের নামটা বলা, কিন্তু মুখ থেকে চলে আসছে। এখন এই ধরনের আচরণ যদি হয়, গায়ে হাত দিতে, ওইটাও আমি শুনেছি, আমি দেখিনি কখনো। কিন্তু এটা অঞ্জনা কেন সহ্য করবেন, এটার কারণটা কি? মায়া ভালোবাসা, একটা আশ্রয়, ওকে নিয়ে এদিক ওদিক যাওয়া, বা ও ওইভাবে, এটা কি বলবো, কনভিন্স করে ফেলছে, এটাকে সম্মোহনী শক্তি বলে। ও তো এমন ভাবে আচরণ করতো, 12 বছরের বাচ্চা, আন্টি আন্টি করে ললিপপ খাওয়া বাচ্চাদের মতো করে, এই আমাদের ইন্ডাস্ট্রির যারা আছেন
তাদের সাথে কথা বলা, উঠা বসা। আমি তো এখনো ছোট, অঞ্জনাও বলতো ও তো এখন অনেক ছোট, কনভিন্স করে ফেলছে হয়তো। আর এখানে আমার সন্দেহ হচ্ছে ড্রাইভার। কিরকম সেটা? ড্রাইভার ড্রাইভারও ছিল, ওদের বাড়ির ড্রাইভারের মতো তার আচরণ ছিল না, ফ্যামিলি মেম্বারের মতো তার আচরণ, কথাবার্তা, উঠা বসা এরকম। আমাদের আমাদের বাসায় তো আসতো, প্রায় আসতো, আমি কাছ থেকে দেখেছি। আর ড্রাইভার জানবে যা কিছু, ওদের বাসার কাজের বুয়া, ড্রাইভার, মনি, এদের এদেরকে এদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত। কোন ধরনের জিজ্ঞাসাবাদ করার জন্য মামলা বা অভিযোগ করে কিছু ওইটা দায়ের আমি করা শিল্পী হয়েছে? সমিতিকে অনুরোধ করব, কোনো ব্যক্তি ধরো আমি বা অমুক আরেকজন গিয়ে এরকম মামলা করা, ওটা সম্ভব হবে কিনা আমি জানি না। করবেটা কি? যার যার জীবনের ঝামেলা শেষে। আমাদের হ্যাঁ ভিতরে ব্যথা হচ্ছে, পুড়ছে, কান্না পাচ্ছে, অশান্তিতে আমার তো মনে হয় ইন্ডাস্ট্রি কেউ সেদিন ঘুমাতে পেরেছিল। যদি শিল্পী সমিতি উদ্যোগ নেয় এটা সম্ভব। শিল্পী সমিতির উচিত একজন শিল্পীর জন্য এটা উদ্যোগ নেওয়া, কারণ কালকে আরেকজন মানুষের, আরেকজন শিল্পীর এই ধরনের বিপদ হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। আর তার জন্য করে এটাকে শক্তভাবে করলে ভবিষ্যতে এই ধরনের কাজ কেউ করার মানে সাহস করবে না। আর অঞ্জনাকে মেরে ফেলা ওইভাবে মেরে ফেলা হয় না, তাকে মানে অতি সূক্ষ্ম বুদ্ধিমানের মতো কাজ করে তাকে মেরে ফেলা হয়েছে। তার বলা অনেকদিন জ্বর আসে ভালো হয়ে যায়, জ্বর আসে ভালো হয়ে যায়। কোনো জ্বর কিন্তু জ্বর নামের কোনো রোগ নাই আমার জানা মতে। ভিতর থেকে উপসর্গ। ভিতর থেকে কোনো জিনিসের ডিস্টার্ব হলেই সে জ্বর হিসাবে তোমাকে নক করে, যে তোমার ভিতরে একটা অর্গান সমস্যা হচ্ছে। এটা তার জ্বরের জ্বরটা হলো তোমাকে নক করা। জি, সেই নকটা তো তার বোঝা উচিত ছিল। জি। আপনার সাথে আপনি হাসপাতালে কি গিয়েছিলেন বা আমি না ঠিক না, জানি না। আমার কোথাও যাওয়ার শক্তি ছিল না, আমি একটা দাওয়াতে ছিলাম। পরের দিন সকালে একটা সময় জানা যায় আসলে কিছু সম্পর্ক কেমন, আমার যাওয়ার মতো শক্তি ছিল না। হাজার হাজার মানুষ দেখলাম এফডিসিতে কান্নাকাটি করছে, আমার যাওয়া না। আমার ভিতরে রাগ হচ্ছিল, আমার রাগ, প্রচন্ড রাগ হচ্ছিল এই ছেলেটার উপর। আর অঞ্জনা তো চলে গেছে, ওর উপরও রাগ হচ্ছিল, কেন এতটুকু বুদ্ধি করে মেয়েটা চললো না। এতটুকু বুদ্ধি কি ওর ছিল না? ওকে একদিনও মনেকে বুঝতে পারে না ও কেন এত অসহায় ভাব নিয়েছিল। আর ও হয়তো ভাবতো, ওই যে বললাম না, লোনলিনেস থেকে একজন মানুষ তো পাশে ওনার তো আছে। অনেক শক্তি ছিল, এত দারুণ একজন শিল্পী, না আন্তর্জাতিক না, মানের তার শিল্পী, ও রাজনৈতিক শক্তি ও সব যদি মিলিয়ে। একবার মুখ দিয়ে উফ বের করতো, সমস্ত প্রশাসন থেকে সবকিছু সহযোগিতা পাইতো, কিন্তু ওটাও চায় নাই। একটা মায়া এত বছর, 4-5 বছর একসাথে থাকে, সে মা ডাকুক, আপা ডাকুক, যাই ডাকুক, চায়নি। চায় নাই ও, এটা চায় নাই। আপনার সঙ্গে কোনো সুন্দর স্মৃতি কি রয়েছে? নিশ্চয়ই রয়েছে অনেক স্মৃতি, আপনার যখন বন্ধু অনেক ছিলেন। স্মৃতি, সেই 85 সাল থেকে। ওর সাথে আসলে দুঃখের স্মৃতি হওয়ার মতো না। মানুষটা ওটা না, ইন্ডাস্ট্রির লোকজনদের কাছে শুনলে বোঝা যায় যে ও কোন টাইপের মানুষ। সারাক্ষণ হাসি খুশি, মানে কি বলবো, ওর সাথে আমার বেশি, মানে রাতভর কথা হলো, করোনার সময় কথা হতো যে আমরা এইভাবে পানি ফুটে খাচ্ছি, তুমি এইভাবে খাও, এই ধরনের সাংসারিক পারিবারিক কথা, আমার মেয়ের বিয়েতে হলুদে আসা, এগুলা, মানে আমার সব বললাম না, 5 জন মানুষের যদি আমার বাসায় দাওয়াত থাকতো, ও একজন ওর মধ্যে থাকতো, এদের মধ্যে থাকতো। ইন্ডাস্ট্রি কত মানুষের সাথে আমার ভুল বোঝাবুঝি হয়ে গেছে, এ নিয়ে কত কথা শুনতে হয়েছে। অঞ্জনা তোমার এত প্রিয় আর আমাদেরকে দাওয়াত দিলে না মেয়ের বিয়েতে। আমার তো আসলে দাওয়াত দিতে গেলে ফিল্ম ইন্ডাস্ট্রি, রাজনীতির জগৎ, ক্লাবের বন্ধু বান্ধব, আমার হবে 5,000 লোক। তো অঞ্জনা যেহেতু 24 ঘন্টা ওঠা বসা, ওই জন্য ওই দাওয়াতটা বেশিরভাগ পেত। আর আমার এখানে বলার মধ্যে হলো, মনির সবকিছু তার ইয়ের উপর চলতো, অ্যাক্টিং এর উপরে। সে কেমন একটা ছোট বাবু 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 সেজে থেকে অঞ্জনার মন জয় করা। আর অঞ্জনার উপরে রাগ উঠে, ও কেন বুঝতে পারে না? আমরা মেয়েরা কিন্তু বুঝতে পারি কে রিয়েল ভালোবাসে, কে ফেক ভালোবাসে, কে রিয়েল সম্মান করে, কে ফেক সম্মান করে, এটা বুঝতে পারি। ওর তো বুঝতে পারার কথা, ও কেন বুঝলো না? একা একা হয়ে যাওয়ার ভয়ে কি ও আহ, নীরবে সহ্য করতো? অথবা হ্যাঁ, ওর জন্য একজন পুরুষ মানুষ বা সঙ্গী দরকার ছিল, সেটা হলো কোথাও অফিস আদালতে যাওয়া, জি। অমুক জায়গায় প্রোগ্রাম আছে, বাংলাদেশের সব শহরে গিয়েও ঢাকার বাইরের প্রোগ্রাম গুলা করতে একজন সঙ্গী দরকার। এটার কারণে কি কারণে ওকে ব্ল্যাকমেল করলো আমি কিছুই বুঝি না। কোনো চাওয়া আছে কি সরকারের কাছে বা আইন শৃঙ্খলা? জাস্ট জিনিসটা তদন্ত হোক। অঞ্জনা এখন নাই,
কোনো কিছু চাওয়ার নাই। ওর যে ওয়ারিশ বোন আছে, ওই বোনেরও এই অঞ্জনা সম্পদের উপরে কোনো লোভ নাই, ওই বোন পেলেও দিয়ে দিবে আমি জানি। ও বললো আমি যাবই না। তোমরা কান্দে আর বলে তোমরা শিল্পী সমিতিকে বলো সব আদায় করে যদি কিছু পায় যেভাবে বিলাই দিবা তোমরা গরিবদের মধ্যে বিলাই দাও। তো আর লোভ নাই। ও আমি একটা সুতো চাই এই কথাও বলে নাই, ও কিচ্ছু চায় না। বা ওর যদি কিছু থাকে সেটা গরিবদের মধ্যে যাক, অঞ্জনার সোয়াব হোক। শিল্পীদের এই অবস্থা হয় কেন, পরিণতি? ওর পরিণতি ঠিক ছিল। ও কিন্তু ঢাকা শহরে যদি 2-3টা বাড়ি থাকে, একটা যদি আহ, এখানে ওই যে মেট্রো রেলের ওখানে একটা প্লট থাকে, বললাম না অঞ্জনার তো ঢাকার বাইরেও প্রোগ্রাম গুলা করে ওর ইনকাম হতো, অনেক সময় অ্যাড করতো, ওর টাকা পয়সার থেকে টাকা পয়সা আসতো, ওর কোনো অভাব ছিল না। এই মনের বুদ্ধিতে পড়ে ওই মনের দেশে গিয়ে, মনির এলাকায় গিয়ে এই জমি কিনায় ওকে এইভাবে পথে বসানো হয়েছে। কিন্তু ও সরল, বললাম না আমি, বুদ্ধি শুদ্ধি, ও শিল্পী, শিল্পীদের বুদ্ধি শুদ্ধি আমার মনে হয় বৈষয়িক বুদ্ধি। বৈষয়িক না। শিল্পীরা তাদের শিল্প নিয়েই 24 ঘন্টা ব্রেনের মধ্যে কাজ করে। আমি একটা ভালো ক্যারেক্টার পাবো, ভালো একটা কাজ করব, আমি এটা করব ওইটা করব, কিন্তু বৈষয়িক না। আর খরচও তো করতো অনেক, গরিব লোকজনদের হাতে টাকা থাকলেই বিলাই দিত। ও মাঝখানে যেটা এর মধ্যে যেটা শুনতে পাচ্ছি, আমার বন্ধু বান্ধব বলছে টাকা চাইতো, 10,000 টাকা দাও, কালকে বাজারের জন্য টাকা নাই, আমার একটু বাজার করতে হবে। এটা অঞ্জনাকে দিয়েই ও ফোন করাতো। এখন ধরো কারো কাছে চাইলো, সে যদি বলতো নাই বা দিতে পারছে না, তাকে ব্লক করে দিত। এগুলো চাইতো কাদের কাছে? আমাদের বন্ধু বান্ধবরা যারা আছে না, অঞ্জনার অনেক ফ্যান, কিন্তু এফডিসির লোকজন বা আমাদের মতো এতটা ক্লোজ না, ফ্যান অনেক। চলতি পথে আমাদের আল্লাহ অঞ্জনা, অঞ্জনার পাশে বসা, অঞ্জনার সাথে ছবি তোলা দেখলো, একদম অন্ধভক্ত, হ্যাঁ। তাদেরকে মনে টার্গেট করতো, তাদের কাছে টাকা চাইতো, টাকা না দিলে তাকে ব্লক করে দিত। এটা অঞ্জনা বুঝতে পারেননি। অঞ্জনাকে দিয়ে করানো হতো। এখন তোমার যেটা প্রশ্ন, অঞ্জনা কেন মানে মুখ বুঝেছিল, আমার প্রশ্ন ওইটাই যে হয়তো একা হয়ে যাব, আমি চলবো কার সাথে, মনের মতো একজন লোক আবার কোথায় পাবো, কারে পাবো, একা হওয়া। একটা ভাত খাইতে বসলেও তো একটা মানুষ না থাকলে কিন্তু ভাত খেতে ইচ্ছা করে না। একটা টেবিলে একা একা ভাত খাওয়াটাও কষ্ট, একা একা চা খাওয়াটাও কষ্ট। মানুষের জীবনে সঙ্গী লাগে, সেটা বয়স 100 বছর হোক বা 20 বছরই হোক। এই কারণে হয়তো ও একা হইতে চাইতো না, নিশ্চয়ই একাকিত্ব ভয় পাইতো। ও তো সংসার করতে পারে নাই ওই কেন র- পারেনি? র- না, এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার ছিল। আমি যেটা শুনতাম যে বুলি ভাইয়েরটা বুলি ভাইও কখনো বলে নাই। রহমান সাহেব? রহমান সাহেবের সাথে ওর বনিবনা হতো না, যেহেতু শুটিং টুটিং করতো, তখন তো ফিল্মে ঢুকে গেছে, যার জন্য ধর্ম ত্যাগ করলেন। যার জন্য ধর্ম ত্যাগ করলো, শুটিং এ ঢুকে গেছে। শুটিং এ বউ যাচ্ছে, হাজবেন্ড বাইরে, হয়তো ভদ্রলোক সন্দেহপ্রবণ ছিলেন, এই নিয়ে এক কথা দুই কথা মানে সারাদিনে ওদের আশেপাশের মানুষজন বলতো যে চিৎকার মারামারি শব্দ সব সময়। তারপর তো অঞ্জন এক সময় চলে আসলো। কিন্তু ও ওইরকম এতদিন মেশার কারণে ও যে মিশুক ঝগড়াটি তা কিন্তু না। সহনশীল ধৈর্যশীল একটা মেয়ে, কেউ যদি একটা কটু কথাও বলতো আহ, ক্ষেপতো না। শুধুমাত্র মনে তার আপন ছেলেকে নেটে জিজ্ঞেস করলে রেগে যেত। হ্যাঁ, আপন ছেলে সাবিনা ইয়াসমিন দেখছে না, সাবিনা ইয়াসমিনই তো আমার বিয়ে দিচ্ছে ওর বাবার সাথে, এই ধরনের কথাগুলো বলতো। তো তখন দূর পাগল পাগল, পাগলের কথা বাদ দাও, এইভাবে বলতাম আমি। আমার অন্যান্য বান্ধবীরাও জিজ্ঞেস করতো এই তোর বান্ধবীর ছেলে এটা কি বলে, এগুলো বাদ দে, ওগুলো বাদ দিয়ে এমনি আমাদের ফ্রেন্ডশিপ ভালো আছে, থাক।